এবং নাগরিকদের কাবুল বিমানবন্দরে না যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। সরকার গঠনে দেশে পৌঁছেছেন তালেবান শীর্ষ নেতা মোল্লা বারাদার। সকাল ৯টার বিরোধীন সংবাদে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। এক মাসে রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী বেড়েছে ২.৫ থেকে ৩ গুণ। বিশেষজ্ঞরা বলছেন, দেরি করে চিকিৎসা নিতে আসায় বেশিরভাগ রোগীর জটিলতা তৈরি হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো ডেঙ্গু রোগীকে ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক সেবন না করার অনুরোধ তাদের। ঢাকার হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। রোগী ভর্তিতে হচ্ছে নতুন রেকর্ড। ঢাকা শিশু হাসপাতালে জানুয়ারি থেকে মে পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে মাত্র ৫ জন, জুনে ১৪ জন। জুলাইয়ে ১০৪ জন ভর্তি হলেও আগস্টের ২০ দিনে ভর্তি হয়েছে ২২৮ জন রোগী। এবছর চিকিৎসা নিয়েছে ৩৫৬ ডেঙ্গু রোগী, যার মধ্যে মারা গেছে ৬ জন। জটিলতা এড়াতে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। যখনই দেখা যাবে গায়ে ফুসকুড়ির মতো লাল লাল দানা আসছে, অথবা এই বাচ্চাটা বমি করছে, তার পেটে ব্যথা হয়েছে, অথবা বাচ্চাটা নেতিয়ে পড়েছে, এরকম আলামত থাকলেই বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে আসা উচিত। রক্তক্ষরণ হয়েছে, কারো লাংসে পানি জমেছে, কারো পেটে পানি জমেছে, এরকম অবস্থায় বাচ্চাগুলি চলে আসছে, যেটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় এদেরকে প্রপার ম্যানেজমেন্ট দিতে। একই অবস্থা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালেও। জুলাই মাসে এ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয় ১৭৪ জন, আর এ মাসে ডেঙ্গুতে ভর্তি হয়েছে ৩০৪ জন। পরামর্শ ছাড়া ঔষধ সেবন না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গত এক সপ্তাহে মাত্র ২-৩ জন রোগী ছিল। বর্তমান আমাকে এনএসিতে আজকে ৯-১০ জন রোগী ভর্তি আছে। ডেঙ্গু যে প্যাটার্নটা হচ্ছে, যেটা হচ্ছে NH3 টাইপ যেটা হচ্ছে, বা আগেই ডেঙ্গু হয়েছিল, এখন ডেঙ্গু যদি হয় হেমোরেজ বা শকে চলে যায়। কখনোই কোনো বাচ্চাকে অন্য পেইন কিলার জাতীয় ওষুধ যেগুলি জ্বরের জন্য ব্যবহৃত হয় সেগুলি কখনোই ব্যবহার করা যাবে না ডেঙ্গুতে, তাহলে সেটা খুবই খারাপ কিছু করতে পারে আপনার বাচ্চার। হাসপাতালগুলোর তথ্যমতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ি, জুরাইন, কদমতলী ও খিলগাঁও এলাকায়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। এ নিয়ে এবছর মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৮ জন, এর মধ্যে ঢাকাতেই ২৫৭ জন। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তরের মেয়র বলছেন, ডেঙ্গু রোগী শূন্যের কোটায় না আসা পর্যন্ত চলবে অভিযান। তবে সচেতন হতে হবে নাগরিকদেরকেও। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ২ শতাধিক মানুষ। এরই মধ্যে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৭৫০০, আর মারা গেছে অন্তত ৩৫ জন, যার মধ্যে গত ২৪ ঘন্টাতেই মারা গেছেন ৪ জন, যা একদিনের বিবেচনায় সর্বোচ্চ। পরিস্থিতি উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আর ডিএনসিসির মেয়র বলছেন, ডেঙ্গু থেকে বাঁচতে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। শনিবার কল্যাণপুরের বাসাবাড়িতে এডিসের লার্ভা অনুসন্ধানে যান মেয়র আতিক। জানান, যতদিন ডেঙ্গু রোগী পাওয়া যাবে ততদিন অভিযান চলবে। কম কি বেশি সেটা আমি জানি না। আমি জানতে চাই যে যতদিন পর্যন্ত এই এডিস মশার থেকে ডেঙ্গির রোগ হাসপাতালে ভর্তি হবে, ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান চলবেই চলবে। দক্ষিণ সিটি কর্পোরেশনেও চলছে অভিযান, তবে মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে বলে জানান কর্মকর্তা। লোকজন শুনছে ঠিকই, কিন্তু ধারণ করছে না, হৃদয়ঙ্গম করছে না ব্যাপারটা, যে এই একটু সচেতন হলে ডেঙ্গুটা আসলে প্রতিরোধ করা সম্ভব। জাস্ট আমাদের বাসার আশেপাশটা যদি আমরা একটু বৃষ্টির পানি, যেহেতু এখন প্রতিদিন পড়ছে, যে বৃষ্টির পানিটা একটু ফেলে দিলেই হয়। শনিবার ঢাকা দক্ষিণের ২৪১টি স্থাপনায় অভিযান চালিয়ে ৭৫,৯০০ টাকা জরিমানা করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা বিভাগ ও পার্শ্ববর্তী জেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। করোনা ও ডেঙ্গুতে একসাথে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এরই মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে ডেঙ্গু ওয়ার্ড, কিন্তু হাসপাতালের ব্লাড সেল সেপারেটর মেশিন অকেজো থাকায় ডেঙ্গু চিকিৎসায় সমস্যায় পড়ছেন চিকিৎসকেরা। গত ১৪ আগস্ট খুলনা মেডিকেলে চালু হয় ডেঙ্গু ইউনিট। এরপর বিভাগ ও পার্শ্ববর্তী জেলার ১৬ রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৭ জন, এর মধ্যে ২ জন করোনা ও ডেঙ্গু উভয় রোগে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, বর্তমানে করোনা, ডেঙ্গু ও সাধারণ ফ্লুর লক্ষণ প্রায় একই ধরনের। এজন্য উপসর্গ দেখা দিলেই পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা।
যখনই প্রাথমিক লক্ষণ দেখা দিবে সাথে সাথে অভিজ্ঞ চিকিৎসকের কাছে আসবেন, তার এই লক্ষণ দেখে চিকিৎসক এটার পার্থক্য ভালোভাবেই বুঝতে পারেন এবং তিনি বলে দিতে পারবেন যে তার ডেঙ্গু হয়েছে না করোনা হয়েছে না এটা ভাইরাল ফিভার। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আলাদা ইউনিট চালু করা হলেও ব্লাড সেল সেপারেটর মেশিনটি গত 11 মাস ধরে অকেজো। এতে গুরুতর রোগীদের চিকিৎসা নিয়ে সমস্যায় পড়েছেন চিকিৎসকরা। তখন প্লেটলেট দেবে যখন রোগীর রক্তক্ষরণ হয়, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ে, পায়খানা প্রসবের রাস্তা দিয়ে রক্ত পড়ে, প্লেটলেট অনেক কমে যায়, 5,000 10,000 নিচে চলে আসে, তখনই কিন্তু প্রয়োজন হয়। অবশ্যই মেশিনের প্রয়োজন আছে এবং এটা থাকলে রোগীরা অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। খুলনা বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 68 জন, এদের মধ্যে মারা গেছেন 1 জন। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। দেশে সব ধরনের টিকা তৈরি করতে চায় সরকার, সে লক্ষ্যে গোপালগঞ্জে হচ্ছে উন্নত মানের গবেষণাগার ও টিকা তৈরির কারখানা। সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ জানালো, করোনা টিকা বোতলজাত করা হবে 1 বছরের মধ্যে এবং 3 বছরের মধ্যে প্রস্তুত করা হবে টিকার প্ল্যান্ট। এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড EDCL 123 ধরনের ওষুধ উৎপাদন করে। এবার শুরু হচ্ছে টিকা তৈরি কারখানা গোপালগঞ্জে। এখানে বিদেশ থেকে টিকা এনে বোতলজাত শুরু হবে 1 বছরের মধ্যেই। আর পাশেই হচ্ছে স্থায়ী টিকা উৎপাদন কারখানা। অধিগ্রহণ করা হয়েছে 24 বিঘা জমি। লক্ষ্য 3 বছরের মধ্যেই করোনা টিকা তৈরি করা। এরই মধ্যে গঠন করা হয়েছে 2টি বিশেষজ্ঞ কমিটি। টিকা তৈরিতে EDCL এর সঙ্গে কাজ শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানীরা। কোনো বিদেশি কোনো বড় কোম্পানির সাথে কোলাবোরেশনে যেয়ে আমরা একটা প্রকল্প বা একটা প্ল্যান করে তুলব। সেখানে আমাদের সায়েন্টিফিক রিসার্চ ল্যাবরেটরি থাকবে, আমাদের অন্যান্য অবকাঠামো থাকবে, যেখানে দেশি বিদেশি সায়েন্টিস্টরা কাজ করবে। বিভিন্ন রোগ প্রতিরোধে দেশে এখন 9টি টিকা দেয়া হয়। EDCL বলছে সরকারিভাবেই এখন তৈরি হবে সব ধরনের টিকা। কাজ করবেন দেশি বিদেশি বিজ্ঞানীরা। আমরা সেখানে অন্যান্য যত ভ্যাকসিন বাংলাদেশে তৈরি করার প্রয়োজন সেগুলিও করব এবং ভবিষ্যতে যদি কোনো ভ্যাকসিন তৈরি করার প্রয়োজন হয় সেখানে আমরা করতে পারব। এটাই ভীষণ যে আমরা আধুনিক বিশ্বে আধুনিক ব্যবস্থা করে তুলতে চাই, যাতে মানুষের দ্বারে দ্বারে আমাদের ঘুরতে না হয়। টিকা কারখানা করতে বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার টিকা নিতে সকাল থেকেই ভিড় রয়েছে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে। SMS পাওয়া ব্যক্তিরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার জন্য। তবে দীর্ঘ লাইনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, উপেক্ষিত হচ্ছে সামাজিক দূরত্ব। টিকা কর্মসূচির আরও খবর জানাতে এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, আজকে সকাল থেকে টিকা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? টিকা নিতে যারা এসছেন তারা কোনো অভিযোগ করেছেন কি? অন্য যে কোনো দিনের চেয়ে কিন্তু আজকে যদি আমি দেখাতে চাই যে ভিড় একদমই নেই বললেই চলে। এখানে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা গতকালকেও, আমি দেখাতে চাই আপনাকে, গতকালকেও তারা 2000-এর উপরে টিকা দিয়েছেন এবং তারা বলছেন যে নির্দিষ্ট সময়ে SMS দেয়া এবং যাদেরকে SMS দেওয়া হয়েছে তারা মোটামুটি সবাই টিকা কেন্দ্রে উপস্থিত হওয়াতে তাদের কিন্তু চাপ কিছুটা কম বলে জানাচ্ছেন। একটি জিনিস উল্লেখ করতে চাই যে এই বঙ্গবন্ধু টিকাদান কেন্দ্রে কিন্তু প্রবাসীরা, অনেক প্রবাসী এখানে টিকা নিয়ে থাকেন এবং আপনাকে একটি জিনিস বলতে চাই যে বাংলাদেশের অন্য কেন্দ্রে যদি দেখা যায় যে ফাইজার বা মডার্নার যে ফার্স্ট ডোজটা যেগুলো প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সেগুলো না দেয়া হলেও এই কেন্দ্রে কিন্তু ফাইজার এবং মডার্নার প্রথম ডোজও দেওয়া হচ্ছে। আরেকটি বিষয়, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা পাওয়া নিয়ে প্রায় 15 লাখ মানুষের যে একটি অনিশ্চয়তা ছিল, একইভাবে কিন্তু নিয়মিতভাবে যখন
কোভ্যাক্সের আওতায় অন্য দেশ থেকে টিকাটা আসছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজও কিন্তু এই টিকাদান কেন্দ্রে দেয়া শুরু হয়েছে। কালকেও এখানে প্রায় 200-র মতো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড এটা দেয়া হয়েছে এবং কর্তৃপক্ষ আমাদের বলছেন যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আরও আসছে এবং তারা কিন্তু আবারও নিয়মিতভাবেই হয়তো প্রথম ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটা দিতে পারবেন বলে আশা করেছেন। এখানে একটি জিনিস যে SMS ছাড়া কাউকে কোনো টিকা দেওয়া হচ্ছে না। কোনো প্রবাসী অভিযোগ করছেন যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা তারা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা হয়তো ওই দেশে যেতে পারবেন না, কিন্তু এইখান থেকে কর্তৃপক্ষ বলছেন যে SMS যদি তারা না পায় এবং SMS না পেয়ে যদি কোনোভাবে এখানে টিকা নিয়ে থাকে তাহলে কিন্তু তারাই নিজেরাই বিপদে পড়বেন। অর্থাৎ কোনো ধরনের জটিলতা এড়াতে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছেন। আরেকটি বিষয়, এখানে কিন্তু আজকেও 2000-এর উপরে টিকা দেয়া হবে বলে বা SMS পাঠানো হয়েছে বলে এখানকার কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছেন। আরেকটি বিষয় যে এইখানে শুধু এই কেন্দ্রে নয়, আমরা অন্য কেন্দ্রগুলোতেও ঘুরেছি, সেখানে অন্য দিনের চেয়ে টিকা প্রত্যাশীদের ভিড় কিছুটা কম। এর কারণ সম্পর্কে আমরা প্রত্যেকটা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে যেহেতু টিকার এখন একটি তেমন কোনো ঘাটতি নেই এবং তারা নিয়মিতভাবে SMSও দিতে পারছে। সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। এবারে করোনা পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দেবেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে করোনা সংক্রমণ বিগত 24 ঘন্টায় কেমন? হাসপাতালে রোগী ভর্তি সংখ্যা এখন কেমন রয়েছে? মানুষ স্বাস্থ্যবিধি কতটুকু মানছেন? বিগত 24 ঘন্টার খবরাখবর আমরা জানতে পারবো আজকে দুপুর 12টা নাগাদ। তবে গতকালকে পরিসংখ্যান বলতে পারি, গতকাল দীর্ঘদিন পর অর্থাৎ কয়েক মাস পর আমাদের যে সংক্রমণের হার সেটি কমে এসেছে। গতকালকে সংক্রমণের হার ছিল প্রায় 19% এবং একই সাথে শনাক্ত অনেক কমে গিয়েছে। গতকাল আমরা দেখতে পেয়েছি 113 জন নতুন করে শনাক্ত হয়েছেন। তবে মৃত্যু সংখ্যা কিন্তু গতকালও দেখেছি আমরা 10 জনের মতো ছিল। সেদিক থেকে বলা যায় যে এই ধরনের পরিসংখ্যান যদি আগামী এক সপ্তাহ থাকে তাহলে সিলেটের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে। কিন্তু চলতি মাসে যে পরিসংখ্যান আমরা দেখতে পেয়েছি, বারবার কিন্তু সিলেটের মৃত্যু সংখ্যা বেশি ছিল, শনাক্তের হার বেশি ছিল এবং শনাক্তের সংখ্যাও বেশি ছিল। এভাবে চলতে থাকলে সিলেটের জন্য একটি অস্বস্তিদায়ক কিংবা সিলেটের জন্য একটি অস্বস্তিদায়ক তো অবশ্যই এবং সিলেটের মানুষের জন্য একটি হুমকি স্বরূপ দেখতে পাবো। কারণটা হচ্ছে যখন বাংলাদেশের অন্যান্য স্থানে সংক্রমণ মাত্রা কমে গিয়েছে, সিলেটে কিন্তু তেমনটা পরিলক্ষিত হচ্ছিল না। তবে গতকালকে পরিসংখ্যানের মতো যদি আগামী এক সপ্তাহ থেকে যায় তাহলে অনেকটাই স্বস্তিদায়ক হবে। যদিও সিলেট একটি পর্যটন এলাকা এবং এখানকার সবগুলো পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে, সিলেটের একটি ছোট্ট বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এখানকার রেস্তোরাঁ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখতে পেয়েছি যে জনগণের একটি জনসমাগম বা ভিড় আমরা লক্ষ্য করছি, যেখানে স্বাস্থ্যবিধি কিন্তু অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে। এভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে আবারও সংক্রমণের মাত্রা বাড়তে পারে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে সেক্ষেত্রে সিলেটের জন্য পৃথক কোনো পদক্ষেপ গ্রহণ করার আবশ্যকতা রয়েছে প্রশাসনের এবং একই সাথে স্বাস্থ্য বিভাগের, তেমনটাও বলছেন চিকিৎসকেরা। সিলেটের করোনা ভাইরাস পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। দেখছেন সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন, বিএনপি সরকারের সহযোগিতা ছাড়া 21শে আগস্টে গ্রেনেড হামলা সম্ভব ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা আরও জানান, আলামত মুছে ফেলার পাশাপাশি হামলার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করে তৎকালীন সরকার। 21 আগস্ট গ্রেনেড হামলার 17তম বার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে ক্ষমতায় আসার পর থেকে বিএনপি 71 সালের কায়দায় নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। যারা আওয়ামী লীগের, ছাত্রলীগের যারা সিঁড়িতে দাঁড়ানো প্রত্যেকেই আহত। আমার সাথে জেনারেল তারেক, সেও আহত। সবাই, একটা সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। এই ঘটনায় সংসদে আওয়ামী লীগকে কথা বলতে দেওয়া হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামলার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করে তৎকালীন সরকার। ঘটনার পর আলামত মুছে ফেলার চেষ্টা করা হয়, এমনকি সাজানো হয় জজ মিয়ার নাটক।
আলামত নষ্ট করে দিচ্ছে, তোমরা যতদূর পারো এটাকে রক্ষা করো। ততক্ষণে সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে পানি দিয়ে জায়গা ধুয়ে ফেলে দিয়েছে। তারপরেও যেসব জায়গায় গ্রেনেডগুলি ছিল ওরা সেখানে লাল পতাকা দিয়ে লাল টেপ লাগানো, ফিতা লাগিয়ে জায়গাগুলি চিহ্নিত করলো। এই কাজগুলি কাদের? এই কাজগুলি তো সরকারি, এই কাজগুলি তো পুলিশের। পুলিশ কিন্তু তা করেনি। প্রধানমন্ত্রী বলেন, বারবার আওয়ামী লীগের উপর হামলার ঘটনা ঘটেছে। নানা প্রতিবন্ধকতার পরও দলকে সুসংগঠিত করেই ক্ষমতায় আসা হয়েছে। করোনায় কিছু সময়ের জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দিলেও তা থেকে দ্রুত উত্তরণে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দুঃসময়ে দেশের মানুষের পাশে অন্য কেউ থাকতো না বলেও জানান প্রধানমন্ত্রী। আমি আশা করি এটাও আমরা উত্তরণ ঘটিয়ে জাতির পিতার স্বপ্ন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীতে প্রায় ৩,৫০০ সরকারি ভবন ঝুঁকিপূর্ণ। এসব ভেঙে ফেলার কাজ দ্রুত শুরু হচ্ছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান। ভবন নির্মাণে অনিয়মে জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায়। এছাড়াও ঝুঁকিমুক্ত পুরান ঢাকা গড়তে, সড়ক বড় করতে দক্ষিণ সিটিকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন তারা। পুরান ঢাকার সূত্রাপুরের তনুগঞ্জ লেনে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলে পড়ে ৬ তলা এই ভবনটি। পরে আবাসিকদের সরিয়ে নিয়ে সিলগালা করা হয় ভবনটি। রাজুকের পুরাতন বিল্ডিং কোড অনুযায়ী সামনাসামনি দুটি ভবনের রাস্তার দূরত্ব 10 ফুট থাকার কথা থাকলেও এক্ষেত্রে তা মানা হয়নি। আর ওপরের দিকে দূরত্ব রয়েছে মাত্র 1 ফুট। নগর পরিকল্পনাবিদদের মতে রাজধানীর বেশিরভাগ ভবনই তৈরি করা হয়নি বিল্ডিং কোড অনুযায়ী। তাই ভূমিকম্পের মতো কোনো দুর্যোগ ঘটলে বিপদে পড়বে রাজধানীবাসী। সেক্ষেত্রে ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুককে আরও সতর্ক দৃষ্টি দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। ভবন মালিক বলছেন 1 কাঠা জমিতে 6 তলা ভবনটি নির্মাণ করেছেন তিনি। তলার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফ্ল্যাটের আয়তন। প্রতিবেশীরা জানাচ্ছেন ফাউন্ডেশন ছাড়াই তোলা হয়েছে ভবনটি। পাইলিং করে নাই, পাইলিং ছাড়া বিম তুলা মানে উঁচু তলা করে নিছে আর কি, 5-6 তলা করে নিছে। যখন ভবন 3 তলা ছিল এটা, এরপরে আমরা রাজুকের অনুমোদন তারা নিয়েছে কিনা এটা আমরা জানি না বিষয়টা এলাকাবাসী হিসাবে। আরেকটা বিষয় হচ্ছে এটা অনেক আগে থেকে হেলে পড়ছে, বাতাসে বা কোনো কারণে ঢেলে পড়ছে, আমি ভেঙে ফেলবো। বানানো এটা হেলে নাই, এটা বানানোর তো বাড়িটা, এর জন্য এরকম দেখা যেতেছে। শনিবার বনানীর চেয়ারম্যান বাড়িতে আগুন লাগে 6 তলা ভবনের 3য় তলায় থাকা এমিকন নামের একটি প্রতিষ্ঠানের গুদামে। সেখানে দাহ্য পদার্থ থাকায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। এখন রাজউক চেয়ারম্যান বলছেন, এফআর টাওয়ার দুর্ঘটনার পর রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনের যে তালিকা হয়েছে তা নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে প্রথমেই সংস্কার বা ভেঙে ফেলা হবে সরকারি প্রায় ৩,৫০০ ভবন। রাজউক একটি প্রকল্প নিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায়। ইতিমধ্যে আমরা প্রথমে সরকারি আবাসনগুলো, স্কুল, কলেজ, হাসপাতাল, পাবলিক বিল্ডিং আমরা প্রায় ৩,৫০০ ভবন আমরা চিহ্নিত করেছি। স্টাডি শেষ হয়ে গেছে, আমাদের সয়েল টেস্ট হচ্ছে এগুলার। আমরা চেষ্টা করবো এগুলোকে রেকটিফাই করার জন্য। যদি রেকটিফাই করা যায় ভালো, অথবা এগুলি কিন্তু পুনর্নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে এখন শুধু লেআউট প্ল্যান দেওয়া হলেও আগামীতে স্ট্রাকচারাল প্ল্যান দেওয়া হবে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান। আর বিল্ডিং ইন্সপেক্টরের পাশাপাশি পেশাজীবী সংগঠনকে যুক্ত করতে সংশোধন হচ্ছে বিধিমালা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ মাসের শেষে প্রথমবারের মতো লাইনের ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। ইতিমধ্যেই উত্তরায় ডিপোর ভেতরে হয়েছে সফল ট্রায়াল রান। এই ট্রায়াল সফল হলে পরের ধাপে যাত্রীসহ চলবে ট্রেন, জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার মেট্রো রেলের ৩য় ও ৪র্থ কোচের সেট তুরাগ তীরের জেটি থেকে নেওয়া হয় দিয়াবাড়ি ডিপোতে। মোট ২৪টি সেট ট্রেনের মধ্যে এ নিয়ে ৪ সেট আসলো দেশে। পঞ্চম সেট ট্রেনবাহী জাহাজ বুধবার জাপানের কোবে বন্দর থেকে যাত্রা করবে। গত ১৮ তারিখে আসছে ২ সেট ট্রেন, এগুলো আমরা এখানে আনলোড করে ডিপোতে পাঠাই। আমাদের যে মেট্রো রেলের বগিগুলো আসে ওয়াগন যেটাকে আমরা বলি, সেটা মংলা থেকে আমাদের উত্তরা দিয়াবাড়ি এই জেটি পর্যন্ত নিয়ে আসে এই বার্জের কাজ। ডিপোর ভেতরে মেট্রো রেলের ট্রায়াল শেষ হয়েছে আগেই। আগামী সপ্তাহেই প্রথমবারের মতো উড়ালপথের মূল লাইন বা ভায়াডাক্টে মেট্রো রেল চলাচল দেখতে পাবে রাজধানীবাসী, জানিয়েছে কর্তৃপক্ষ। এ বছরের শেষেই মেট্রো রেলের কিছু অংশ চালু করার লক্ষ্যে দ্রুত কাজ এগিয়ে চলেছে। আমরা বিভিন্ন জয়েন্ট ইন্সপেকশনে আমরা অংশগ্রহণ করছি, সুতরাং বোঝাই যাচ্ছে যে আমরা সেই যে স্বপ্নের দ্বার, আমরা যে ভায়াডাক্টে যে মেট্রো ট্রেন সেট উঠবে, সেটি হয়তো বা অচিরেই এটা স্বপ্ন খুলে যাবে ইনশাল্লাহ।
আমাদের জন্য টার্গেট দেওয়া আছে এ মাসের শেষের দিকে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তবু আল্লাহর ইচ্ছা, দেখা যাক কতদূর কি হয়। প্রথম পর্যায়ে মেট্রো রেলের মোট ট্রেনের সংখ্যা 24টি। প্রতিটি ট্রেনে থাকবে 6টি করে কোচ। বৈদ্যুতিক শক্তিতে চলা এ ট্রেনের সর্বোচ্চ গতি হবে 100 কিলোমিটারের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল সদরের ইউএনওর বাড়িতে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে করা 2 মামলা প্রত্যাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণও চান তিনি। বুধবার রাতে হামলা ও সংঘর্ষ হয় বরিশাল সদরের ইউএনওর বাড়িতে। সেই ঘটনায় গুলিবিদ্ধ সহ আহত হন ছাত্রলীগ, আওয়ামী লীগের অন্তত 35 নেতাকর্মী। পরে 80 থেকে 90 জনের নাম উল্লেখ করে থানায় 2টি মামলা করেন ইউএনও এবং পুলিশ। প্রধান আসামি সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। সংঘর্ষের পর শনিবার সন্ধ্যায় নিজ বাসভবনে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন বরিশালের সিটি মেয়র। তিনি গ্রেফতার আতঙ্কে আছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে জানান, যে কোনো পরিস্থিতির জন্য তিনি তৈরি আছেন। গ্রেফতারের আশঙ্কা যদি গ্রেফতার করা, যেটা আইনত উপর থেকে নির্ধারণ, রেডি হয়ে আছি। যখন গ্রেফতারের আমারে বললে আমার বাসা ঘেরাও করে রাখা লাগবে না, তো আমাকে বললে পরে আমি থানায় হাজির হয়ে যাবো। এখানে তো হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণও চান বরিশালের সিটি মেয়র। সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত, জুডিশিয়াল, যেটা আমাদের জেলা এবং বিচার বিভাগীয় তদন্ত আমরা চাচ্ছি। পুরো ফুটেজটা আমরা দেখতে চাচ্ছি, আমাদের চাহিদা বেশি না। এর আগে তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা না হলে নগরীর ময়লা আবর্জনা অপসারণ না করার ঘোষণা দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। সংবাদ সম্মেলনে এসে তাদের কাজে ফেরার আহ্বানও জানান সাদিক আব্দুল্লাহ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রাজবাড়ী, শরীয়তপুর সহ 4 জেলায় নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এছাড়াও ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি বিপদসীমার খুব কাছ দিয়ে প্রবাহিত হওয়ায় অপরিবর্তিত আছে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বন্যা পরিস্থিতি। 24 ঘন্টায় রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বেড়ে বিপদসীমার 43 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যার পানি প্রবেশ করে 3 উপজেলায় পানিবন্দী কয়েক হাজার পরিবার। আমাদের বাড়িতে পানি উঠে গেছে, দেখেন যদি বিছনায় যে কত কষ্ট। দেখা গেল যে বাড়ির মধ্যে যদি সাপ পোকা উঠে যায়। বেশ কিছু বাড়ি ঘরে এখানে তলাইছে, এ পর্যন্ত চেয়ারম্যান মেম্বার এ পর্যন্ত একটা বারো এসে দেখে নাই। শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মায় 3 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে বন্যার পানি প্রবেশ করেছে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের 3টি কাস্টিং ইয়ার্ডে। ফরিদপুরের সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় পানিবন্দী 10,000-এর বেশি মানুষ। এছাড়া 2 দিন ধরে তলিয়ে আছে রাজশাহী সদর, বাঘা, চারঘাট, পবা ও গোদাগাড়ী উপজেলার বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল। তবে কয়েকদিনের মধ্যে পদ্মায় পানি কমতে শুরু করবে বলছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মার পানি বাড়ার পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে আস্তে আস্তে। ইতিমধ্যে পদ্মার উজানে ফারাক্কা আর ইন্ডিয়াতে পদ্মার পানির পরিমাণ কমতে শুরু করেছে, আমরা খবর নিয়েছি। তো এখানেও কমা শুরু করবে আস্তে আস্তে। লালমনিরহাটের তিস্তার পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। 2 দিন ধরে পানিবন্দী সদর, হাতিবান্ধা, আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার অন্তত 15,000 মানুষ। আমার আবার সুবাদ কিছুই নেই, যে বন্যার কারণে আমন ধানগুলো নদীতে পানিতে ভেসে আমন ধানগুলো মরে গেছে। এদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি বেড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের আমন বীজতলা ও ফসলের ক্ষেতে পানি প্রবেশ করেছে। এছাড়া জেলার রাজারহাট, উলিপুর, রোমারী, ধনারচর সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। গত 24 ঘন্টায় জেলায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। রেশমিনন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামের কোন কোন নদীর পানি বেড়েছে আর কতটি এলাকা মোট প্লাবিত হয়েছে এবং ফসল ছাড়াও নদ নদী ভাঙনের কি অবস্থা? আসলে গত 3 থেকে 4 দিন ধরে এই নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ধরলা, তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীতে পানি বাড়ছেই এবং এই মুহূর্তে কিন্তু ধরলা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তিস্তা এবং ব্রহ্মপুত্রের পানিও বিপদসীমার খুব কাছে
অবস্থান করছে এবং ইতিমধ্যে এই সমস্ত নদ নদীর তীরবর্তী যে এলাকা এবং চরাঞ্চল, সেই চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো কিন্তু তলিয়ে গেছে। চরাঞ্চল থেকে আমি যতটুকু খবর নিয়েছি যে 50% সড়ক ইতিমধ্যেই নিমজ্জিত হয়েছে এবং লোকজনের চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাব, সে অনুযায়ী 8 থেকে 10,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আর ফসলের কথা আপনি যেটি বলছিলেন যে বিভিন্ন জায়গায় নিচু এলাকায় এবং বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার কারণে এই আমনের ক্ষেতগুলো তলিয়ে আছে। আমি গতকাল বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে এই আমনের ক্ষেতগুলোর উপর 3 থেকে 4 ফিট পানি প্রবাহিত হচ্ছে এবং পানি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আপনি ভাঙনের কথা যেটি বলছিলেন যে এই মৌসুমে কিন্তু প্রায় 2000 পরিবার এখন পর্যন্ত নদী ভাঙনের শিকার হয়েছে এবং এখনো বেশ কয়েকটি স্পটে, বিশেষ করে 40 থেকে 45টি স্পটে কিন্তু নদী ভাঙন অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 15 থেকে 20টি পয়েন্টে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হলেও সেগুলো অনেক ক্ষেত্রেই কার্যকর হচ্ছে না। বিশেষ করে তিস্তা অববাহিকায় ভাঙন প্রতিনিয়ত তীব্র রূপ নিচ্ছে এবং বেশ কয়েকটি স্কুল, এখন পর্যন্ত আমাদের কাছে হিসাব হলো 60টি স্কুল নদীগর্ভে বিলীন হয়েছে এবং আরও 15টি শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে রয়েছে। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক। এখনও দেশের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে অনিয়মের অভিযোগ উঠছে। সরকারি অর্থায়নে নির্মিত হলেও হতদরিদ্রদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগও পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, ঘর তৈরিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। ভারী বৃষ্টি হলেই জয়পুরহাটের কালাইয়ে আবাসন প্রকল্পের ঘরগুলো পানিতে তলিয়ে যাচ্ছে। ফাটল ধরেছে দেয়ালে। ইউএনও মোবারক হোসেনের খেয়ালখুশি মতো কাজ করায় আবাসন প্রকল্পের বাড়িগুলোতে এমন দুর্ভোগ বলে অভিযোগ এলাকার লোকজনের। আমরা যাতায়াত করতে পারি না, পানি যদি বেশি চলে তাহলে ঘরের ভিতর পর্যন্ত যায়। বেশি বন্যা হলে আমরা থাকবো কিভাবে? আমাদের ঘরে পানি ওঠে, আমরা কিভাবে থাকবো? তখন আমাদের বিছনা খাতা নিয়ে বাইরে যাওয়া লাগে। ঠাকুরগাঁও সদরে ঘর বরাদ্দ পাওয়া তালিকার অনেক পরিবারই সচ্ছল। টাকার বিনিময়ে একই পরিবারকে একাধিক ঘর দেওয়ার অভিযোগও রয়েছে। যাদের পাকা বাড়ি ঘর, ওরা ঘর পাইছে, স্যার আমাদের এই অসহায় লোকরা পাই না, তখন আপনার দেখার বিষয় নেই, তাহলে আমরা কার কাছে যা দাঁড়াবো? দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ধরনের অভিযোগ পাওয়া যাবে যে তাদের ঘর এবং সচ্ছল রয়ে তারা, সে বিষয়ে আমরা তদন্ত করে তাদেরকে অবশ্যই বরাদ্দ বাতিল করব। খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে প্রতিটি ঘরের জন্য সরকার 1,97,000 টাকা বরাদ্দ দিলেও গৃহহীনদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন লিটনের বিরুদ্ধে। ঘর নির্মাণেও ব্যবহার হয়েছে নিম্নমানের সামগ্রী। কোনো মতনের শেষ হয় নাই ঘরের কাছে, এখন ফ্লোর রয়েছে, টয়লেট রয়েছে, সবকিছু রয়ে গেছে। অর্ধেকের ভিতরে ওরা ফালাই গেছে, বলছে যে আপনারা এগুলো করে নিয়ে। 50,000 টাকা দিছে, কোনো কোনো ঘরে 30,000 টাকা দিছে, মানে 20,000-এর নিচে কোনো টাকা নাই। এর মধ্যে আবার সিমেন্টও দিছে কেউ কই, আবার ওই যে বুতিরগুলো আছে, এই বুতিরগুলো নিজের সব ঘরওয়ালার এই বুতিরগুলো কিনে দেওয়া লাগছে। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে কয়েক মাসের মধ্যেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো। তাই বাধ্য হয়ে অনেকেই ছেড়ে দিয়েছেন। যারা এখনো বসবাস করছেন তারাও নানা প্রতিকূল অবস্থার মুখোমুখি হয়েছেন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগী স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। বুধবার অন্তঃসত্ত্বা স্ত্রী জয়নব বেগমকে হাসপাতালে ভর্তি করেন শাহজাহানপুরের নন্দগ্রামের আসলাম। তার অভিযোগ, রাতে স্ত্রীর রক্তক্ষরণ হলে বিষয়টি জানানোর পরও আমলে নেননি ইন্টার্ন চিকিৎসকেরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করা হয়। এ সময় তার ছোট ভাই ও স্ত্রী ছুটে গেলে তারাও লাঞ্ছিত হন। তাদের রক্ষা করতে গিয়ে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই রাকিবুল ইসলাম সহ 3 পুলিশও হামলার শিকার হন। তবে ইন্টার্ন চিকিৎসকদের হামলার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের উপপরিচালক ডক্টর আব্দুল ওয়াদুদ। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের ঋণ দিতে গত অর্থবছরে সরকারের 8টি সংস্থাকে 570 কোটি টাকা দেয়া হলেও এখনও কোনো ঋণ দেয়নি 3টি সংস্থা। এসব সংস্থা জানায় বরাদ্দের অর্থ দেরিতে পাওয়ায় ঋণ বিতরণ কার্যক্রমও পিছিয়ে গেছে। এদিকে এসব সংস্থার ঋণ কার্যক্রম সম্পর্কে জানে না অনেক উদ্যোক্তাই। করোনা পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতির মুখে পড়ে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা। এসব উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে 1,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এসএমই ফাউন্ডেশন, বিসিক, জয়িতা, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সহ সরকারের 8টি সংস্থাকে। এসব সংস্থাকে ছাড় দেওয়া হয় বরাদ্দকৃত অর্থের 570 কোটি টাকা।
শিল্প মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, গত জুনের মধ্যেই এই অর্থ গ্রাহক পর্যায়ে বিতরণের কথা থাকলেও শুধুমাত্র এসএমই ফাউন্ডেশন ও বিসিক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান সব টাকা বিতরণ শেষ করতে পারেনি। এর মধ্যে জয়িতা ফাউন্ডেশন, এনজিও ফাউন্ডেশন এবং পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন 1 টাকাও ঋণ দেয়নি। এসব বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হয়নি জয়িতা ফাউন্ডেশন। বাকি প্রতিষ্ঠান জানায়, গেল এপ্রিলে অর্থ ছাড় হওয়ায় ঋণ বিতরণে দেরি হচ্ছে। ছোট ছোট এনজিওর সাথে কাজ করি, তো তাদের আবার ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্যাপাসিটি নাই। ফলে আমরা একটা সিলেকশন করেছি, সিলেকশন করে যারা বড়, যাদের এইটাতে যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে আমরা সিলেকশন করে তাদের সাথে কাজ শুরু করেছি। এদিকে সরকারের এসব সংস্থার প্রণোদনা ঋণ বিতরণের বিষয়ে জানেন না অনেক উদ্যোক্তাই। এখনো আমরা কোনো লোন বা কোনো অনুদান পাইনি। এখনো পর্যন্ত আসলে এই ধরনের তথ্য আমাদের কাছে আসে না এবং আমরা যে এখনো খুলনা থেকেই কাজ করছি। এসএমই ফাউন্ডেশন জানায়, বরাদ্দের তুলনায় চাহিদা অনেক বেশি হওয়ায় অনেক উদ্যোক্তাই ঋণ পাননি। এজন্য বরাদ্দ বাড়ানোর দাবি সংস্থাটির। প্রায় আপনার 70-80 লক্ষ উদ্যোক্তার এখন কিন্তু ফাইন্যান্সিং এর প্রয়োজন আপনার আছে এবং আমাদেরকে কোনো না কোনো একটা উপায় বের করে এই ফাইন্যান্সিং এর ব্যবস্থা কিন্তু করতেই হবে। তা না হলে এই উদ্যোক্তাদের ব্যবসা বাণিজ্য ধরে রাখা কিন্তু তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। দেশের মোট শিল্প খাতের 90% এসএমই। প্রণোদনার সব অর্থ ছাড় করা হলে লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিষখালী, বলেশ্বর ও পায়রা, বছরব্যাপী বরগুনার এই 3 নদীতে চলে জেলেদের মাছ শিকার। তবে সূক্ষ্ম ফাঁসের জাল ব্যবহার করে এক শ্রেণীর জেলে বছরের পর বছর ধরে নিধন করছে বিভিন্ন জাতের রেণুপোনা। এতে একদিকে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের বংশবৃদ্ধি যেমন ব্যাহত হচ্ছে, এর সাথে ধ্বংস হতে বসেছে ইকোসিস্টেম। বরগুনার বলেশ্বর ও বিষখালী নদীর শতাধিক কিলোমিটার এলাকা জুড়ে চোখে পড়বে এমন খুঁটি পেতে সূক্ষ্ম ফাঁসের জাল দিয়ে মাছ ধরার দৃশ্য। এ জালে পোয়ার, ট্যাংরা, গুলশা সহ বিভিন্ন প্রজাতির মাছের সাথে আটকা পড়ে জাটকা ইলিশ সহ বিভিন্ন মাছের পোনা। স্থানীয় জেলেরা বলছেন, জোয়ারের পানিতে যখন চর ডুবে যায় তখন এভাবে জাল পেতে মাছ ধরা হয়। এতে বিভিন্ন মাছের পোনার সাথে আটকা পড়ে জাটকা ইলিশও। সকিনা, নিদ্রা, পায়রা, মানে সমস্ত জায়গায় টাকা খাইয়ে বাহিনীতে জাল বাইতেছে। এরকম যদি টাকা খাইয়ে জাল বাবায় প্রশাসকে, তাহলে অবরোধ কি হইবে? প্রশাসনের নজরে আনার পরও অবৈধ জাল বন্ধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না বলে দাবি মৎস্যজীবী নেতাদের। অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, অবৈধ জাল অপসারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা আইন শৃঙ্খলা কমিটিতে আমি যখন মিটিং হয় তখন প্রত্যেক মিটিংয়ে আমি এই জিনিসটা তুলি, কিন্তু আসলে কার্যকলাপ আমি পাই না। কারণ এই প্রশাসন, এই আইন শৃঙ্খলা বাহিনী এই জলদস্যু নিপাত করছে, সাধারণ এই জাল বন্ধ করতে পারে না। বাগেরহাট জেলার সাথে আমরা একটা কম্বিং অপারেশন সেখানে করব, প্রয়োজন আমরা একাধিক কম্বিং অপারেশন করব এবং আমরা কঠোর অবস্থানে আমরা কোনোভাবেই কোনো অবৈধ জাল, অবৈধভাবে মাছ শিকারকে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। অবৈধ জাল বন্ধ করার পাশাপাশি পায়রা, বলেশ্বর, বিষখালী নদীকে ইলিশের অভয়াশ্রম ঘোষণার দাবি বিশেষজ্ঞদের। এই জায়গাগুলোতে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা এবং পাশাপাশি যে অবৈধ জালগুলো রয়েছে এইগুলাও যেভাবে দূর করা যায় অতি শীঘ্রই তার ব্যবস্থা নেওয়া। গত 1 বছরে অভিযান চালিয়ে 35 লক্ষ মিটার কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ 1500টি জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিধি লঙ্ঘন করে মাদারীপুরের শিবচরে পুকুর ভরাট করে বানানো হচ্ছে 100 শয্যার আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ক্ষুব্ধ নাগরিক সমাজ। তবে এর পক্ষে সাফাই গাইলেন জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় সাংসদ। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পৌর শহরের ভূমি নীতিমালা অনুযায়ী কোনো জলাশয় ভরাট করে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে বিধিনিষেধ থাকলেও মাদারীপুরের শিবচরে তা মানা হচ্ছে না। সেখানে পুকুর ভরাট করে 23 কোটি 16 লাখ টাকা ব্যয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের কাজ। তড়িঘড়ি করে পুকুরটি ভরাট করেছে উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সব দপ্তরের সম্মিলিত সিদ্ধান্তেই এই কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের মেয়র মহোদয় আছি,
তারপরে উপজেলা চেয়ারম্যান আছে, তারপরে সর্বোপরি আমাদের জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ স্যার আছে, কথা বুঝতে পারছেন। তারা জিনিসগুলো সব কিছুই দেখে আমার কোনো অনিয়ম লক্ষ্য করে তারা, তাহলে অবশ্যই তারা আমাকে বলে। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন সচেতন নাগরিকেরা। পুকুর ভরাট করা, ডোবা নালা ভরাট করা এটা হাইকোর্ট থেকে এবং সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারপরেও এটি ভরাট করে যদি এই কাজটি করে, এটি আমরা মনে করি এটি একটি অন্যায় কাজ করছে এবং এর সাথে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাহলে সেটি আরও বেশি অন্যায় কাজ করছে। এদিকে পুকুর ভরাটের পক্ষেই মত দিলেন স্থানীয় সংসদ সদস্য। সরকারি কাজে ব্যবহার হবে, সরকারি বিল্ডিং হবে। যখন করা হয়েছিল তখন সেটা হলো 29 বেড, এখন এইটা হচ্ছে 100 বেড, 50 তারপরে 100। আর বাইরের থেকে আসবে না, ওই জমির মধ্যেই তাদেরকে অ্যারেঞ্জমেন্ট করতে। করোনার সময় তো হসপিটাল চিকিৎসাটা গুরুত্বপূর্ণ। তবে বিষয়টি জানা নেই দাবি করে আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এটা যদি পৌরসভার ভিতরে থাকে তাহলে অবশ্যই এটা ভরাট করা যাবে না। এটা অবশ্যই এটা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে, অনুমতি নিতে হবে। আর সরকারি পুকুর হলে তো সেটা অবশ্যই না। কাজেই এটা যদি ভরাট করে থাকে, কি উদ্দেশ্যে বা কিভাবে ভরাট করেছে, কোনো অনুমতি নিয়েছে কিনা বা কি, সেটা একটু আমাকে জানতে হবে। 1983 সালে প্রতিষ্ঠিত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের পুকুরটিতে প্রতি বছর সরকারিভাবে মাছের পোনা অবমুক্ত করা হতো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেত্রকোনায় করোনা পরিস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়া বুঝিয়ে দিচ্ছেন শিক্ষকেরা। এতে স্কুল বন্ধের কারণে লেখাপড়ায় বিমুখ হয়ে পড়া শিশুদের মধ্যে আবারও পড়াশোনায় গতি ফিরে এসেছে। এই পদ্ধতিতে শতভাগ শিক্ষার্থীকে লেখাপড়ায় আগের অবস্থায় ফেরাতে সক্ষম হবে বলে আশা করছে শিক্ষা বিভাগ। করোনা মহামারীতে 1 বছরের বেশি সময় ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, তাই চেনা পরিবেশে পড়াশোনার সুযোগ নেই শিক্ষার্থীদের। আবার ইন্টারনেট সুবিধা না থাকায় অনেকেই বঞ্চিত অনলাইন ক্লাস থেকে। এমন অবস্থায় বিশেষ পদক্ষেপ নিয়েছে নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়। এবার শিক্ষকেরাই বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন। সিলেবাস ধরে 1 সপ্তাহের পাঠ বুঝিয়ে দিয়ে পরের সপ্তাহে তা আদায় করছেন। আমরা এই বাড়ি বাড়ি গিয়ে যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, ওয়ার্কশিট প্রদানের পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন আমরা বদ্ধপরিকর এবং আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। পড়াশোনা চালিয়ে নেয়ার এমন উদ্যোগে খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা। ম্যাডামরা আমাদের এই শিটমেন্টগুলো দিয়ে আমাদেরকে পড়ালেখা চালু করতে আস্তে আস্তে ওয়ার্কশিট দেওয়াতে আমরা পড়াশোনায় মনোযোগী হতে পারছি। অনলাইন থেকে যে লেখাপড়াটা আসতেছে এটার দিকেও তার আগ্রহটা তেমন একটা ছিল না, বিশেষ করে বাসাতে যাওয়াটা এটার জন্য খুব ভালো হয়েছে। সপ্তাহে 2 দিন করে চলছে এই পাঠদান কার্যক্রম। এরই মধ্যে জেলার প্রায় 90% শিক্ষার্থীকে এই কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। যে সিস্টেম চালু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে হোমওয়ার্ক বিতরণ, তাতে 90% শিক্ষার্থী আমাদের আওতায় এসেছে। এই পদ্ধতির কারণে শিক্ষক অভিভাবক উজ্জীবিত হচ্ছেন, তারা আমাদের এই পদ্ধতির প্রশংসা করেছেন। নেত্রকোনার 2,83,000 শিক্ষার্থীর বাড়িতে গিয়ে পাঠদান করছেন 7,163 জন শিক্ষক। স্কুল না খোলা পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যাবে শিক্ষা বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাঘশাবকের জীবনে প্রথম 1 বছর সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রাণী গবেষক ও চিকিৎসকেরা বলছেন মিরপুর জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেয়া 2 বাঘ শাবককে সংক্রমণ প্রতিষেধক দেয়া নিশ্চিত করতে হবে। একই সাথে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শাবকদের প্রদর্শনী খাঁচায় না রাখার পরামর্শ তাদের। প্রায় 5 বছর পর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় জন্ম নিয়েছে এক জোড়া বেঙ্গল টাইগার। ভাই বোন দুর্জয় ও অবন্তিকার বয়স এখন 2.5 মাস। তাতে কি খাঁচার ভেতর মায়ের পায়ে পায়ে পায়চারি, খুনসুটি, এইভাবেই সময় কাটছে শাবক জোড়ার। চিড়িয়াখানায় বাঘ শাবক জন্মানো নতুন ঘটনা নয়। 2017 সালে গড়াদে এক জোড়া নবজাতক এলেও তাদের বাঁচানো যায়নি। 6 মাস বয়সে রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাই এবার সাবধান চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এবং মায়ের কাছ থেকে তো ভবিষ্যৎ জীবনে পথ চলার জন্য তারা অনেক কিছু শিখে, এটা ট্রেনার হচ্ছে মা। তো এই সময়টা আমরা মায়ের কাছে রাখবো। তবে এই সময়ের মধ্যেই আমরা আমাদের ভেটেরিনারি মেডিকেল বোর্ডকে আহ্বান করে আমরা এই সময়ে বাচ্চাগুলোর ইমিউনাইজেশনের যে কাজটা, টিকা দেওয়ার যে কাজটা আছে, এটা আমরা খুব শীঘ্রই করব।
প্রাণী গবেষকেরা বলছেন বাঘ শাবকের জন্য প্রথম 1 বছর সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই সময়ে ভাইরাসজনিত রোগে প্রায় 50% নবজাতক মারা যায়। করোনা মহামারীর মধ্যেই চিড়িয়াখানা খোলায় বাঘ শাবকের পরিচর্যায় বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। 6 মাস থেকে 1 বছরের ভিতরে তার মৃত্যুর ঝুঁকি খুব বেশি। এই মৃত্যুর ঝুঁকিটাকে এড়াতে হলে প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো 6 মাসের ভিতরে চিড়িয়াখানা যে কোনো বাঘের বাচ্চাকে ভিজিটর্সদের সরাসরি এতে আনা যাবে না, সম্মুখীন হওয়া যাবে না। কর্তৃপক্ষ বলছেন শাবক জোড়া সুস্থ রাখার স্বার্থে তাদের খাঁচার সামনে দর্শনার্থীর ভিড় করতে দেয়া হবে না। সব মানুষ যায় সেটাকে ছবি তুলবে, খোঁচা দেবে, আমরা সেটা করতে দেব না। আমরা সেই বিষয়টা আমরা নলেজে রাখবো। আর অন্যান্য দেশের বাইরে যে সমস্ত চিড়িয়াখানা আছে তাদের কেয়ারটেকার, তাদের ব্যবস্থাপনার সঙ্গে আমরা সামঞ্জস্য রেখে এই ব্যবস্থাগুলো কিন্তু আমরা নিচ্ছি। 3 দশকে মিরপুর চিড়িয়াখানায় জন্ম নিয়েছে 40টি বেঙ্গল টাইগার। এর মধ্যে বর্তমানে 4টি খাঁচায় আছে 11টি বাঘ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তা বিবেচনায় মার্কিন নাগরিকদের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেট আইএস হামলা চালাতে পারে এমন তথ্যের ভিত্তিতেই হবে আমাদের নাগরিক, ন্যাটো সদস্যভুক্ত দেশের নাগরিক, সেনা সদস্য সহ যারা তাদের সহযোগিতা করেছে সবাইকে নিরাপদে সেখান থেকে বের করে আনা হবে। তবে এই অভিযান খুবই জটিল। যারা এই মিশনে কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এদিকে কাবুলের প্রত্যেক বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলে জানাচ্ছেন তালেবান সদস্যরা। শহরের নিরাপত্তার উপর আমরা নজর রাখছি। আশা করছি পরিস্থিতি শিগগিরই ভালো হবে। তালেবান সদস্য দাবি করে অনেকেই বেসামরিকদের বাড়িতে লুটপাটের চেষ্টা চালিয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বিমানবন্দর থেকে 150 জনকে অপহরণের অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় গণমাধ্যমটি। তবে অপহরণকৃতদের মধ্যে ভারতীয় কতজন ছিল তা জানানো হয়নি। কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ মার্কিন সেনাদের হাতে থাকলেও চারপাশ ঘিরে আছে তালেবানের তল্লাশি চৌকি, আর সেখানে টহল দিচ্ছে যোদ্ধারা। ভ্রমণের নথিপত্র ছাড়া তালেবান কাউকে বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে না, এমনকি কাগজপত্র থাকার পরও হয়রানির অভিযোগ উঠছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আফগানিস্তানে নতুন সরকার গঠন নিয়ে তালেবানের অন্যান্য নেতা ও রাজনীতিকদের সঙ্গে আলোচনা করতে কাবুলে গোষ্ঠীটির সহ প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার শনিবার তিনি রাজধানীতে পৌঁছেছেন। প্রায় 10 বছর নির্বাসন শেষে মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে আফগানিস্তানে ফেরেন বারাদার। প্রথমে তিনি যান কান্দাহারে। তালেবানের সহ প্রতিষ্ঠাতা ছাড়াও সংগঠনটির উপপ্রধান, রাজনৈতিক শাখার প্রধানও তিনি। সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সরকারের রূপরেখা দেয়া হবে। এর জন্য আইন, ধর্ম ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা কাজ করছেন। অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ সহিংসতায় অন্তত 218 জন গ্রেপ্তার হয়েছে। বিবিসি জানায় আহত হয়েছে পুলিশের 7 সদস্য। শনিবার মেলবোর্নে বিক্ষোভে এই ঘটনা ঘটে। করোনা সংক্রমণ বাড়ায় মেলবোর্নে লকডাউনের মেয়াদ 2রা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলে বিক্ষোভ শুরু হয় শহরটিতে। তাদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ছোড়ে পুলিশ। সেখানে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর প্রায় 700 সদস্য। এদিকে সিডনি ও ব্রিসবেনেও হয়েছে লকডাউন বিরোধী বিক্ষোভ। পুলিশ জানায়, করোনা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে বিক্ষোভ করায় গ্রেপ্তারকৃতদের জরিমানাও করা হয়েছে। এছাড়াও 3 জনের বিরুদ্ধে পুলিশকে হয়রানির অভিযোগ আনা হয়েছে। ঘণ্টায় 120 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে হ্যারিকেন হেনরি। ক্ষয়ক্ষতি এড়াতে নিউ ইয়র্ক সিটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রোববার নিউ ইয়র্কের লং আইল্যান্ড অথবা নিউ ইংল্যান্ডে হারিকেনটি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস রয়েছে। হেনরির প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দেখা দিতে পারে বন্যাও। নিউ ইয়র্ক, নিউ ইংল্যান্ড ছাড়াও সতর্কতা জারি করা হয়েছে কানেকটিকাট, ম্যাসাচুসেটস এবং নিউ জার্সিতে। ভিন্ন কন্ডিশনে বাংলাদেশ সফরের চ্যালেঞ্জ কঠিন হবে নিউজিল্যান্ডের। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের জ্বলে ওঠা তাগিদ টম লেইথামের। দারুণ পারফরমেন্সে তরুণদের জাতীয় দলে জায়গা পাকা করার সুযোগ দেখছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। এদিকে ভারতে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে চান অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
বাংলাদেশের স্লো স্পিনিং কন্ডিশনে বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। অজিদের অসহায়ত্ব দেখে সতর্ক নিউজিল্যান্ড। কন্ডিশনের সাথে অভ্যস্ততায় লিঙ্কনে ক্যাম্পও শুরু হয়েছে। চাহিদা মতো উইকেটে প্রস্তুতি নিচ্ছে ব্ল্যাক ক্যাপস। বিশ্বকাপ দলের কেউ নেই বাংলাদেশে সাফল্য পেতে তারুণ্যে আস্থা নিউজিল্যান্ডের। মিরপুরের কঠিন কন্ডিশনে অলরাউন্ডারদের পাশাপাশি ব্ল্যাক ক্যাপদের হাতিয়ার হতে পারেন তরুণরা, বিশ্বাস নিউজিল্যান্ড অধিনায়ক টম লেথামের। ভিন্ন কন্ডিশনে আমাদের স্লো অ্যান্ড লো উইকেটের চ্যালেঞ্জ নিতে হবে। তরুণদের জন্য নিজেদের প্রমাণ করে জাতীয় দলে জায়গা পাকা করার লক্ষ্য থাকবে। অলরাউন্ডারদের পারফরমেন্সের উপর নির্ভর করবে বাংলাদেশে সিরিজ জয়। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার রাচিন রবীন্দ্র। টপ অর্ডারে ব্যাটিংয়ের সাথে স্পিনেও নজর কাড়া এই তরুণ। অভিষেকের অপেক্ষায় থাকা এই অলরাউন্ডার সিরিজ শুরুর আগে স্পষ্ট করেছেন লক্ষ্য। ভারতে খেলার অভিজ্ঞতা আছে আমার। উপমহাদেশের কন্ডিশনে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকে। সাফল্য পেতে সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা থাকবে। স্লো অ্যান্ড লো উইকেটে ব্যাটিংয়ের অভিজ্ঞতা আছে যা কাজে আসবে। কঠোর লকডাউনেও বাংলাদেশ সফর নিয়ে শঙ্কিত নয় নিউজিল্যান্ড। দল আসার আগেই ঢাকায় নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। ল্যাথামের নেতৃত্বে বাকিরা আসবেন 24 আগস্ট। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে বসুন্ধরা কিংস। ভারতের বেঙ্গালুরু এএফসির সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। এতে কঠিন হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। শেষ ম্যাচে মঙ্গলবার জয়ের বিকল্প নেই কিংসের। ম্যাচের বয়স তখন ৭৩ মিনিট। কিংস রক্ষণে বেঙ্গালুরুর কর্নার। উড়ে আসা বলে এনরিকের হেড লক্ষ্যভেদ করেই ফেলেছিল। বিপদমুক্ত করেন জিকো। সুনীল ছেত্রীরা প্রতিবাদ করেছে, আমলে নেয়নি রেফারি। গোল লাইন টেকনোলজি না থাকায় বড় বাঁচা বেঁচে যায় কিংস। শেষের কয়েকটা মিনিট বাদে বাকি সময় বেঙ্গালুরু রক্ষণে আতঙ্ক ছড়িয়েছিল বাংলাদেশের ক্লাবটি। বেসেরা রবিনিও ফার্নান্দেজ ৩ লাতিনের ছন্দে প্রথমার্ধ একচেটিয়া খেলেছে বসুন্ধরা কিংস। আধ ঘন্টা পেরোতেই ফার্নান্দেজ এগিয়ে দিতে পারত কিংসকে, তবে বাধা হয়ে দাঁড়ান গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। ভারত জাতীয় দলের এই গোলকিপার এদিনও যেন বাংলাদেশের বড় প্রতিপক্ষ। বিরতির পরপরই রবিনিও শটও ফিরিয়েছেন গুরপ্রীত। গোল হতে পারে কিনা এবং শেষ পর্যন্ত গোল লাইন ক্লিয়ারেন্স সবাই মিলে একসাথে। কিংসের জন্য হুমকি হয়েছিলেন সুনীল ছেত্রী। বেশ কবার তপু তারিকদের ফাঁকি দিয়ে ঢুকেছিলেন অ্যাটাকিং থার্ডে, তবে তার ব্যর্থতায় শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে কিংস। এই ম্যাচটা আমরা যদি লুজ করি তাহলে আমাদের পরের ম্যাচের জন্য কিন্তু আমাদের একটু প্রবলেম হতো। সামনে এটিকের সাথে যেহেতু খেলা, তো এটা আমাদের জন্য এখন ফাইনাল হয়ে গেছে। তো ওইটাই আমরা নেক্সট ম্যাচ আরও বেস্ট খেলা ট্রাই করব। পয়েন্ট হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই কঠিন হয়েছে অস্কার ব্রুজনের শিষ্যদের। মঙ্গলবার শেষ ম্যাচে মোহনবাগানের বিপক্ষে জয়ের বিকল্প নেই তপু জিকোদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।